আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে আজকে হাজির হলাম সেই একই বিষয় নিয়ে, অর্থাৎ 25শে ডিসেম্বর তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তন। দেখেন, গত তারিখে আমি বলেছিলাম যে তারেক জিয়া ভারতের সিগন্যাল পেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। এতদিন ভারত তাকে অনুমতি দেয়নি, সবুজ সংকেত দেয়নি, যে কারণে সে দেশে ফিরতে পারেনি। কারণ আমি গত তারিখে বলেছিলাম যে কিছু শর্ত তারেক জিয়াকে দেওয়া হয়েছিল, সেই শর্তগুলা শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছে। তো ভারতের শর্তে তারেক জিয়া দেশে ফিরছে, তার আরেকটি প্রমাণ প্রমাণ ঠিক না, একটি যুক্তিযুক্ত যুক্তি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হচ্ছে হাদি সংক্রান্ত যে একটি প্রতিবাদী সমাবেশ হলো গত সোমবার শহীদ মিনারে। সেখানে কিন্তু সবগুলো দলে উপস্থিত ছিল, সবগুলো দলকে আহ্বান করা হয়েছিল এবং সেখানে কিন্তু বিএনপি উপস্থিত হয়নি। তো বিএনপির হাইকমান্ড থেকে জানানো হলো যে মির্জা আব্বাস সাহেবকে ঢাকা মেডিকেলের সামনের থেকে হাদির অনুসারীরা বা কিছু ছেলে পেলে ভুয়া ভুয়া বলে, অর্থাৎ অপমানজনক কিছু স্লোগান বা কথাবার্তা মির্জা আব্বাসকে বলেছে। সেই কারণেই সে আবার কোনো নতুন করে কোনো বিশৃঙ্খলার আশঙ্কায় তারা হাজির হয়নি। আসলে কি কথাটি মেনে নেওয়া যায়, মেনে নেওয়ার মতো? বিএনপি কিন্তু এখনও, যতগুলো দল আছে সবাই কিন্তু জানে বিএনপি একটি বড় দল। সেই দিন আসলে ছিল সবার হৃদয়ে রক্তক্ষরণ বইতেছিল, হাদির বিষয়টি নিয়ে আবেগে আপ্লুত ছিল। সেইখানে কতিপয় ছেলেপেলেরা মির্জা আব্বাসকে দেখে রাগে ক্ষোভে, যেহেতু মির্জা আব্বাসের এলাকায় হাদি প্রার্থী হয়েছে, তো অনেকের ধারণা যে হয়তো বা মির্জা আব্বাস এই কাজটি করাতে পারে, এরকম একটা ধারণার থেকে কিছু ছেলে পেলে মির্জা আব্বাসকে দেখে ভুয়া ভুয়া স্লোগান তুলেছে। তো সেই সময়টা বা সেই বিষয়টা ছিল কিন্তু ভিন্ন। আর গত সোমবারের যে বিষয়টা বা সেখানে যে সমাবেশ, সেটা কিন্তু ভিন্ন ছিল। তো মির্জা আব্বাস ছাড়া কি আর বিএনপিতে আর কেউ নেই যাকে ওখানে প্রতিনিধি হিসাবে পাঠানো যেত না? এমন কেউ নেই যার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই? এমন একজনকে পাঠাতে পারতো। আসলে বিষয়টি তা না। আসলে ভারত বিএনপিকে বলে দিয়েছে, তারেক জিয়াকে বলে দিয়েছে যে এখানে তোমাদের পার্টিসিপেশন থাকবে না, এখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে না। সেই কথা মতোই, ভারতের কথা মতোই কিন্তু সেখানে বিএনপি অংশগ্রহণ করেনি। আর বিশৃঙ্খলার ভয়ে বিএনপি সেখানে অংশগ্রহণ করবে না, এটা অবিশ্বাস্য। কারণ বিএনপি একটা বড় দল, এত এত সাহস নেই যে যা খুশি তাই বলে দেবে। এরকম কি হয়ে গেল, এত দুর্বল হয়ে গেল? তাহলে কি ধরে নেব বিএনপি এখন অনেক দুর্বল একটি দলে পরিণত হয়ে গেছে? জনসমর্থন হারাতে হারাতে কি একেবারে তলানিতে চলে গেল? জনসমর্থন কমেছে, বাট বিএনপির যে সাংগঠনিক দিক দিয়ে তো সব দলের চেয়ে বড়, নেতাকর্মী সব দলের চেয়ে বেশি।
জনসমর্থন কম বা কমে গেছে, সেটা কতটুকু কি হয়েছে সেটা ভোটের দিন, নির্বাচনের দিন বোঝা যাবে। কিন্তু বাস্তব সত্য যেটা, সেটা হচ্ছে সাংগঠনিক দিক দিয়ে কিন্তু বিএনপি এখনো বড় দল। তো সেই দলের এত ভয়, এত শঙ্কা যে আমরা ওখানে গেলে আবার এরকম একটা সিন ক্রিয়েট করবে, এটা আসলে বিশ্বাসযোগ্য না। আসল কথা হচ্ছে ভারত তারেক জিয়াকে বলেছে এখানে এই সমাবেশে হাদিকে আমরা হত্যা করার উদ্দেশ্যেই আমরা হাদিকে গুলি করিয়েছি, তোমাকে নমুনা দেখানোর জন্য এইখানে তোমার পার্টিসিপেট করা যাবে না, ভারত বলে দিছে। তারেক জিয়া বিএনপির নেতাকর্মীদের, বিএনপির হাইকমান্ডকে বলে দিছে যে ওখানে বিএনপি অংশগ্রহণ করবে না। অর্থাৎ ভারত এই ইনকিলাব মঞ্চ বলেন, ওই নাগরিক পার্টি বলেন, অর্থাৎ জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল অতপ্রতভাবে, ভারত চাচ্ছে বিএনপিকে সেই সমস্ত দলের থেকে আলাদা করে দেওয়ার জন্য এবং সেই সমস্ত দলের দৃষ্টিতে সেই সমস্ত দলের কাছে বিএনপিকে কালার করে দেওয়ার জন্য। অর্থাৎ দুইটা পার্ট, বিভেদ, বিভাজন, যেন সবাই একত্র না থাকতে পারে। কারণ ভারতের সুদূর প্রসারী চিন্তা ভাবনা হচ্ছে পরবর্তীতে আওয়ামী লীগকেই আবার পুনর্বাসিত করবে। এবার যেহেতু আওয়ামী লীগ আইনগত জটিলতার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তো বিএনপিকে ভারতের প্রেসক্রিপশনে বিএনপিকে ক্ষমতায় আনার একটা পরিকল্পনা ভারত করতেছে। এরপরে পরবর্তীতে ভারত তো লোভ লালসা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, এইগুলা আওয়ামী লীগ তো ভিতরে আছেই, ওরাই এগুলা করার জন্য যথেষ্ট। এবং নাম তো হবে যদি বিএনপি সরকার গঠন করে, ভারতের যে চিন্তাভাবনা, তখন তো ওরা বসে থাকবে না। জামাত যদি বিরোধী দলেও যদি কোনো রকমভাবেও কোনো পরিকল্পনা ষড়যন্ত্র করেও যদি বিএনপিকে জেতায়, জামাত কিন্তু শক্তিশালী বিরোধী দল হিসাবে থাকবে। পাশাপাশি এনসিপি, ইনকিলাব মঞ্চ ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য যে দলগুলো আছে, তারা কঠিন আন্দোলনে যাবে। তখন দেখা যাবে যে ভারত বলবে, হয় সেনাবাহিনীর প্রধানকে বলবে যে এখন তুমি সামরিক শাসন জারি করো। এইভাবে যে কোনোভাবেই হোক পরবর্তীতে সিচুয়েশনের উপর সেটা নির্ভর করে যে কোন প্রক্রিয়াতে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবে ভারত। তো পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ। দেশের ভিতরে থেকে কিন্তু অনেক কিছুই বোঝা যায় না। আমরা যারা প্রবাসে থাকি এবং আমরা যারা দেশটাকে নিয়ে একটু চিন্তা করি, আসলে দেশপ্রেম কতটুকু আছে এটা দেশের থেকে বোঝা যায় না। একটু বিচ্ছেদ না হলে, একটু দূরে না গেলে এটা বোঝা যায় না। এটা আমি নিজেও জানতাম না যে দেশের প্রতি আমার কতটা ভালোবাসা। তো এটাই স্বাভাবিক। বিচ্ছেদ বুঝিয়ে দেয় যে তাদের ভিতরে যে কোনো রকমের বিচ্ছেদই সেই তাদের ভিতরের যে অন্তর্নিহিত বা অজানা যে প্রেম ভালোবাসাটা, সেটা কিন্তু বিচ্ছেদ হলেই বোঝা যায়। সেটা স্বামী স্ত্রীর মধ্যেই হোক, প্রেমিক প্রেমিকার মধ্যেই হোক, ছেলে মেয়ের মধ্যেই হোক, যে কারো মধ্যেই বিচ্ছেদ হলেই কিন্তু তখন বোঝা যায়। তো সেরকমভাবে দেশের থেকে যারা আমরা প্রবাসে থাকি, বিদেশে থাকি, আমাদের দেশের প্রতি কিন্তু মমত্ববোধটা একটু বেশি। আমরা সবারই আছে, কিন্তু আমরা একটু বেশি ফিল করি, যে কারণেই এভাবে নানা বিষয় নিয়ে নানান চিন্তা ভাবনা করি এবং জনগণকে সেটা বলার বা বোঝানোর চেষ্টা করি, জাস্ট সতর্কতার জন্য। হলে তো হতেও পারে। আমি যে কথাগুলো বললাম, কোনো এভিডেন্স নেই, কোনো তথ্য প্রমাণ নেই, এটা সত্য। তবে আপনারাও
আমার এই কথাগুলো একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখবেন যে আসলে হতেও পারে। যদি হয় তো যে কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমার ধারণা আপনারা একটু বিএনপির নেতাকর্মীদের ইদানিং যে কথাবার্তা, বিশেষ করে জামাত সম্পর্কে যেটা আওয়ামী লীগ বলতো, অর্থাৎ আওয়ামী লীগের যে ডায়লগগুলো ছিল বিগত দিনে, সেই একই রকম ডায়লগ। এবং সরাসরি দেখেন বিভিন্ন নেতা কর্মী যা প্রার্থীরা কিন্তু সরাসরি বলতেছে যে আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনাদের কোনো চিন্তা নেই, আমরা আছি, আপনাদের গায়ে একটা ফুলের টোকা পড়বে না, ইত্যাদি ইত্যাদি। ইভেন মির্জা ফখরুল সাহেব, সে বিএনপির মহাসচিব, মানে কি একেবারে এটা তারেক জিয়ার পক্ষ থেকে কথাটা আসছে, সেটা হচ্ছে যে আমরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা টামলা আমরা প্রত্যাহার করে নেব, এই যে কথাবার্তাগুলো। তো যে কারণে বিএনপি ভারতের খপ্পরে পড়ে গেছে। আর এই দেশটাকে ভারতের থাবার থেকে মুক্ত করতে না পারলে, এই যে গত 53-54 বছর যে পরিস্থিতি, যে অবস্থা দেশের, এর চেয়ে আরও নাজুক অবস্থা হবে, এর চেয়ে ভালো হবে না। কারণ ভারতের টেকনিক এই দেশটাকে এরকমই দরিদ্র রাখবে এবং ভারত পৃথিবীকে দেখাবে যে আমি এদের চালাই, আমি দয়া করি। ভারত থেকে তো বলেই যে আমাদের দয়ায় বাংলাদেশ চলে, ওরা আমাদেরকে স্বাধীন করে দিছে, ইত্যাদি ইত্যাদি। তো যে কারণে এবার কিন্তু একটা সুযোগ এসেছে, বিগত দিনগুলোতে এই সুযোগ আসেনি। কারণ সেরকম কোনো দল বা সেরকম কোনো নেতা, একজনই দাঁড়িয়েছিলেন ভারতের বিরুদ্ধে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু তাকে টিকতে দেওয়া হয়নি, ভারতের প্রেসক্রিপশনেই তাকে হত্যা করা হয়েছে। তো এবার একটা সময় এসেছে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার। তাই সাধারণ জনগণকে বলবো, এবার আপনারা দয়া করে, বিএনপি আমি ভালোবাসি, কিন্তু বিএনপি যেহেতু এবার ভারতের নির্দেশে চলছে এবং ভারতের অনুগত হতে বাধ্য হয়েছে, আমি বলবো না হয়ে গেছে, হতে বাধ্য। অর্থাৎ বিএনপির অস্তিত্ব টিকায় রাখার জন্য, বিশেষ করে জিয়া পরিবারকে এই রাজনীতিতে টিকিয়ে রাখার জন্য ভারতের নির্দেশ ছাড়া এক পাও চলার উপায় নেই। সেই একটা সিচুয়েশন অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটা হতো না যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসার সাথে সাথে যে প্রশাসনে যে প্রতিটা ডিপার্টমেন্টেই ভারতের যে আওয়ামী লীগের যে অনুসারীরা রয়ে গেছে, যদি এদেরকে চালনি দিয়ে এদেরকে সরিয়ে দিত প্রথমেই, তাহলে এটা সম্ভব হতো না। গোটা দেশটাই আওয়ামী লীগের সাজানো, সেই সাজানো দেশে আইনগত জটিলতার কারণে আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, কিন্তু ক্ষমতা কিন্তু পুরোটা এখনও আওয়ামী লীগের হাতেই। অর্থাৎ আওয়ামী লীগ মানেই তো ভারতের হাতে। তো যে কারণে বিএনপি সেটা বুঝতে পেরেছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ভারতের কথার বাইরে এক পাও বাইরে চলতে পারবে না। সুতরাং আমরা যে তারেক জিয়াকে চিনি, আমরা যে তারেক জিয়াকে জানি, আমরা যে তারেক জিয়াকে ভালোবাসি, আমরা যে বিএনপিকে ভালোবাসি, আমরা যে ধানের শীষকে ভালোবাসি, এবার কিন্তু সেই তারেক জিয়া, সেই বিএনপি, সেই ধানের শীষ নেই। সুতরাং সবাইকে অনুরোধ করব, দেশ রক্ষার জন্য, বিশেষ করে ভারত থেকে দেশটাকে মুক্ত করার জন্য এবার অন্তত ধানের শীষে ভোট দেওয়ার থেকে আমাদের বিরত থাকতে হবে। সেটা এনসিপিকে দিবেন নাকি জামাতে ইসলামীকে দিবেন, অর্থাৎ কাকে দিলে সরকার গঠন করতে পারবে। তো ওই যে রাজাকার এইটা সেটা, এই ট্যাগ, এইগুলা ভারতের প্রেসক্রিপশন ছিল। এটা ভারতের তৈরি করা একটা বুলি বা একটা ব্যবসা, রাজনৈতিক ব্যবসা। এটা একটা মানুষকে, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু খুবই সহজ সরল, এদেরকে এই সমস্ত কথাবার্তা বলে ভালো ভালো যে মানুষগুলা, অর্থাৎ আওয়ামী লীগ বা ভারতের হচ্ছে যে কোনো ভালো মানুষকেই দেশে
ক্ষমতায় আসতে দেবে না, কোনো ভালো মানুষকে কোনো পদে থাকতে দেবে না। এখানে ওই এত ভালো মানুষ যদি আসে তাহলে একটা সময় দেখা যাবে যে ভারত বিরোধী যদি হয়ে যায়। তো যে কারণে যাদের ঘুষ দুর্নীতি অভিজ্ঞতা আছে, লোভ লালসা আছে, সেই সমস্ত মানুষগুলোকেই বেছে বেছে ভারত বসাবে। তো যে কারণে এবার আপনি জামাত ইসলামী যারা আছে, জামাত ইসলামীর থেকে যারা প্রার্থী হয়েছে, আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন যার যার এলাকায় আসলে মানুষটা কেমন। এর দ্বারা বিগত দিনে যে এমপি মন্ত্রীরা যে কর্মকাণ্ড করেছে এর দ্বারা সেগুলো সম্ভব কিনা, বা আরও যে সমস্ত দলের থেকে প্রার্থী হয়েছে, অর্থাৎ একজন ভালো মানুষকে আপনারা নির্বাচিত করবেন, ভোট দিবেন। অ্যাকসেপ্ট ধানের শীষ। ধানের শীষ মানেই ভারত। তো আমি আসলে এতটা গুছিয়ে কথা বলতে পারি না, বা হয়তো বলতে পারলাম না। যতটুকু বললাম আপনারা বুঝে নেবেন। আপনারা অনেক জ্ঞানী, আমার চেয়ে অনেক জ্ঞান আপনাদের। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি জাস্ট আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমার দৃষ্টিকোণ থেকে, আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে যেটুকু মনে হলো, আমার সেই মনে হওয়ার যে বিষয়টা, বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখে যে যা মনে হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আপনাদের নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেটা মিলিয়ে যদি সঠিক হয় তাহলে আপনারা আশা করি আমার সাথে একমত হয়ে দেশ রক্ষার জন্য, ভারত মুক্ত করার জন্য এবার ধানের শীষে ভোট দেওয়ার থেকে বিরত থাকবেন। আমরা তারেক জিয়াকে ভালোবাসি, আমরা বিএনপিকে ভালোবাসি। এবার বিরোধী দল হিসাবে থাকুক, তারপর আস্তে 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 নিশ্চিত থাকেন জামাত ইসলাম ক্ষমতা আসলে ভারত একদম ভারতের সাথে কাট আপ হয়ে যাবে, এবং সেই পরিবেশ সৃষ্টি হোক। এরপর আমরা আবার বিএনপিকে দেশে, তারেক জিয়াকে, অবশ্যই আমরা জিয়া পরিবারকে অত্যন্ত ভালোবাসি। আমরা আবার তারেক জিয়াকে আমাদের দেশের মুকুট করে রাখব। মাত্র একটা টার্ম বা এই 5টা বছর আমরা শুধুমাত্র ভারত থেকে দেশটাকে উদ্ধার করার জন্য আমরা এবার ধানের শীষে ভোট দেওয়ার থেকে বিরত থাকব। এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।